নমস্কার, আমি অর্ণব। আজকের ইন্ট্রোটা না খানিকটা অন্যরকম। আমার সব গল্পের ইন্ট্রো আউট্রো যে লেখে, এই ইন্ট্রোটা সেই আত্রেয়ীর জন্য না। আত্রেয়ী শুধু ইন্ট্রো আউট্রো এর ব্যাপারে আমাকে হেল্প করে এমনটা না। এই চ্যানেলের ক্ষেত্রে আত্রেয়ীর অবদান সত্যিই অনস্বীকার্য। ওর লেখা একটা গল্প আমি আপনাদের শুনিয়েছিলাম। গল্পটার নাম ছিল প্রতিপক্ষ এবং। যারা শোনেননি শুনে নিতে পারেন। বেশি দূর যেতে হবে না, বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবেই পেয়ে যাবেন। এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বেঙ্গল ট্রাইকা পাবলিকেশন থেকে প্রকাশিত হতে চলেছে আত্রেয়ীর লেখা অতিপ্রাকৃত জনরার উপন্যাস রই। আপনারা চাইলে অতি অবশ্যই স্টল নাম্বার 120 থেকে সংগ্রহ করতে পারেন বইটি। আশা করি ঠকবেন না। আচ্ছা, এবার আসুন গল্প শোনাই আপনাদের। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ডাগর মেয়ে। মটিয়ার মাথায় মসিবর্ণ স্টিল ট্রাঙ্ক, তদুপরি লাল নীল ডোরাকাটা শতরণ চড়ানো এক বান্ডিল বিছানা। পশ্চাতে এক হাতে ছাতা, অন্য হাতে মাঝারি আকারের একটা চামড়ার ব্যাগ লইয়া হৃষ্টপুষ্ট নধর দেহ জনৈক মধ্যবয়স্ক ভদ্রলোক ফুলপুর গ্রামে প্রবেশ করিলেন। বেলা তখন 3টা কিংবা 3:30। আষাঢ় মাস, আকাশে মেঘ করিয়া রহিয়াছে। ছাতাটি তাই খুলিতে হয় নাই। রেল স্টেশন অধিক দূর নহে, ক্রোশখানেক মাত্র ব্যবধান। তথা হইতে হাঁটিয়াই আসিয়াছেন। গ্রামের মধ্যে প্রবেশ করিয়া মুটিয়া জিজ্ঞাসা করিল, কোন পাড়ায় যাবেন বাবু? পশ্চিম পাড়া। কাদের বাড়ি? বাবুটি কোনো উত্তর না করিয়া পথের উভয় পার্শ্ব দেখিতে দেখিতে আপন মনে চলিলেন। দুই ধারেই জঙ্গল, মাঝে মাঝে একখানি করিয়া বাড়ি। কিয়ত্তর আসিয়া এক পুরাতন মুছিয়া যাওয়া পুষ্করিণী দেখিয়া বাবুটি সেইখানে দাঁড়াইলেন। পুকুরটির পানে চাহিয়া রহিলেন। মটিয়া মুখ ফিরাইয়া কহিল, হে পশ্চিম পাড়া নয়, জেলে পাড়া। ও বলিয়া বাবুটি আবার পথ চলিতে লাগিলেন। আরও কিছু দূর আসিয়া এক প্রাচীন বটবৃক্ষ, সেইখানে দাঁড়াইলেন। গাছটির পানে চাহিয়া রহিলেন। মটিয়া আবার বলিল, বাবু আবার দাঁড়ালেন যে, এটা মোড়ল পাড়া। ও বলিয়া বাবুটি পুনর্বার অগ্রসর হইলেন। কিয়ত্তর গিয়া মুটিয়া বলিল, এই পশ্চিম পাড়া আরম্ভ হলো বাবু, আপনি কোন বাড়িতে যাবেন? বাবুটি বলিলেন, চলো না দেখা যাক। মুঠিয়া ভাবিল, বাবুটি বোধহয় কোনো ভদ্র গৃহস্থের বাড়ি অতিথি হইবেন, তা সে যেখানেই হোক। কিয়ত্তর গিয়া সে বলিল, এইটে বিদ্যাভূষণ মশাইয়ের বাড়ি, তিনি মস্ত পণ্ডিত। আরও কিয়ত্তর গিয়া বলিল, এই চাটুর যে বাড়ি, আগে এরাই ছিলেন গাঁয়ের জমিদার। বাবু তথাপি দাঁড়ান না দেখিয়া মুঠিয়া অগ্রসর হইল। আরও কিছুদূর গিয়া বাবুটি আবার দাঁড়াইলেন। চতুর্দিক জঙ্গলে ঘেরা একখানি ভাঙা বাড়ি, অধিকাংশই পড়িয়া গিয়াছে। এখানে ওখানে এক আধটা দেওয়াল মাত্র দাঁড়াইয়া আছে। বাবুটি সেই ভগ্নাবশেষের পানে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। মুটিয়াও কিয়ত্তর গিয়া দাঁড়াইয়া রহিল। শেষে বিরক্ত হইয়া বলিল, কতক্ষণ দাঁড়াবো বাবু, কোথায় যেতে হবে চলুন না। বাবুটি তাড়াতাড়ি চাদরের প্রান্তে চক্ষু মার্জনা করিয়া বলিলেন, আয় চাটুর যে বাড়ি যাব। চাটুর যে বাড়ি যে ছাড়িয়ে এলাম, সেই কালে বললেই তো হতো, বলিয়া মুটিয়া ফিরিল। চট্টোপাধ্যায় ভবনে প্রবেশ করিয়া বাম দিকে বৈঠকখানা। বাবুটি সেই বৈঠকখানায় গিয়া উঠিলেন। বারান্দায় এক ভৃত্য বসিয়া তামাক খাইতেছিল। সে ইহাকে দেখিয়া হুঁকাটা নামাইল। বাবু জিজ্ঞাসা করিলেন, বাড়িতে কে আছেন? ভৃত্য বলিল, কর্তাবাবু আছেন।
রামকৃষ্ণবাবু? ভৃত্য একটু বিস্মিত হইয়া ইহার মুখপানে চাহিয়া বলিল, আগে না, তিনি তো স্বর্গে। তবে কে হরে কৃষ্ণবাবু আছেন? ভৃত্য বলিল, আগে না, তেনারও কাল হয়েছে। হৃদয় কৃষ্ণবাবুর মধ্যম পুত্তুর বিনয় কৃষ্ণবাবুই এখন মালিক। জ্যেষ্ঠ পুত্তুর অতুল কৃষ্ণবাবুও গত হয়েছেন। বাবুটি বলিলেন, বটে, তারাও গত হয়েছেন। আচ্ছা, বিনয়বাবু বাড়ি আছেন তো? ভৃত্য বলিল, আগে না, তিনি ঘুমুচ্ছেন। ইহা শুনিয়া বাবুটির ওষ্ঠপ্রান্তে একটু হাসি দেখা দিয়া তৎক্ষণাৎ মিলাইয়া গেল। আর অধিক বাক্যব্যয় না করিয়া তিনি বৈঠকখানা ঘরে প্রবেশ করিলেন। মটিয়ার মাথা হইতে বাক্স বিছানা নামাইয়া লইয়া বকশিস দিয়া তাহাকে বিদায় দিলেন। জুতা খুলিয়া চৌকির ওপর পা তুলিয়া বসিয়া ভৃত্যকে বলিলেন, ওহে, তোমার নাম কি বাপু? আগে, আমার নাম কেষ্টধন মণ্ডল, আমরা সদগো। ও, সদগো, আচ্ছা, বেশ বেশ। তা অ্যাকচুয়ালি তামাক আমাকে খাওয়াতে পারো বাবা? আগে বাড়ি বই কি, ব্রাহ্মণের হুঁকো। কিয়ৎক্ষণ পরে কৃষ্ণধন কলিকায় ফুঁ দিতে দিতে হুঁকাটি আনিয়া জিজ্ঞাসা করিল, বাবু কোথা থেকে আসছেন? উপস্থিত কলিকাতা থেকে। নিবাস? আগন্তুক হাত বাড়াইয়া হুঁকাটি লইয়া বলিলেন, তোমার বাবু ঘুম থেকে উঠেছেন? আগে হ্যাঁ। কি করছেন? ঘুমিয়ে উঠে একটু বিশ্রাম করছেন। বাবুটির মুখে পুনর্বার একটু হাসি দেখা দিল। জিজ্ঞাসা করিলেন, বাবুকে আমার কথা বলেছ? আগে হ্যাঁ, বলেছি। তিনি বললেন বাবুটি কে, কোথা থেকে আসছেন, এসব জিজ্ঞেস করে আসতে। তোমাদের বাবু আমাকে চিনবেন, হ্যাঁ চিনবেন, যাও তাকে ডেকে আনো। বলিয়া আগন্তুক ধূমপান করিতে আরম্ভ করিলেন। ভৃত্য চলিয়া গেল। বৈঠকখানার ঘড়িটিতে ঠং ঠং করিয়া 4টা বাজিল। থেলো হুঁকোটা হাতে ফুরুত ফুরুত করিয়া যিনি তামাক খাইতেছেন তাহার নাম নন্দলাল চট্টোপাধ্যায়। এই গ্রামেই ইহার আদিবাস। কিয়ৎক্ষণ পূর্বে যে ভগ্ন স্তূপের নিকট দাঁড়াইয়া চাদরের প্রান্তে চক্ষু মুছিয়াছিলেন, সেই ছিল ইহার পৈতৃক ভিটা ও জন্মস্থান। বিনয়বাবুদের সহিত জ্ঞাতির সম্পর্ক। 25 বছর পূর্বে স্কুল পলায়নের জন্য পিতৃব্যের নিকট জুতা খাইয়া খুড়িমার বাক্স ভাঙিয়া টাকা লইয়া পিতৃমাতৃহীন নন্দলাল যখন পশ্চিমগামী হন, তখন তাহার বয়স 16 বৎসর মাত্র। পশ্চিম বলিয়া পশ্চিম, একেবারে দেশীয় ভাগলপুর। কতক রেলে, কতক গরুর গাড়িতে, বাকি হাঁটিয়া। নবাব সাহেবের নিজস্ব আদালতে পেশকারি কর্মে নিযুক্ত নদিয়া জেলা নিবাসী রামজয় বিশ্বাস নামে এক কায়স্থ ভদ্রলোক ভাওয়ালপুরে সপরিবারে বাস করিতেন। তিনি তখন সেখানে একমাত্র বাঙালি। ক্ষুধাতুর ছিন্নবসন কপর্দকশূন্য বালক নন্দলাল তাহারই নিকট গিয়া আশ্রয় ভিক্ষা করিল। রামজয় দয়াপরাবশ হইয়া খোরাক পোশাক 2 টাকা বেতনে নন্দলালকে নিজ গৃহে পাচক নিযুক্ত করিলেন। যাহারা ফার্সি জানে, রাজ্যে তাহাদের খ্যাতি প্রতিপত্তি দেখিয়া নন্দলালেরও শখ হইল সে ফার্সি পড়িবে। বেতনে 2টি টাকা ব্যয় করিয়া প্রতিবেশী মুন্সি নেউল কিশোরের নিকট অবসর সময়ে প্রত্যহ সে উর্দু ও ফার্সি ভাষা শিক্ষা করিতে লাগিল। দেশে থাকিতে যে বালক বাগদেবীকে বাগতুল্য মনে করিয়া সর্বদা তাহার নিকট হইতে দূরে দূরে থাকিত, সেই বিদেশে উদরান্নের জন্য হীনকর্মে প্রবৃত্ত হইয়া লেখাপড়ায় আশ্চর্য মনোযোগ দেখাইতে লাগিল। 2-3 বৎসরেই সে উর্দু ও ফার্সি ভাষায় বুৎপন্ন হইয়া উঠিল। তাহার মেধা ও অধ্যাবসা দেখিয়া রামজয় ভারী খুশি হইয়াছিলেন। পাচকবৃত্তি ছাড়াইয়া আদালতের নকল সেরেস্তায় 20 টাকা বেতনে তাহাকে একটি মুহুরিগিরি কর্ম করিয়া দিলেন। আরও 2-3 বৎসর পরে পেনশন লইয়া রামজয়ের দেশে ফিরিবার সময় উপস্থিত হইলে
আদালতে নন্দলালের ওকালতি করিবার সনন্দের জন্য প্রধান কাজী মির্জা অসমত উল্লাহ খাঁ সাহেবকে তিনি ধরিলেন। খাঁ সাহেব ফার্সিতে নন্দলালের অসাধারণ অধিকার দেখিয়া সহজেই সনন্দ সহি করিয়া দিলেন। নবাব সরকার হইতে ভূমিদান পাইয়া রামজয় ভাওয়ালপুরে যে গৃহখানি নির্মাণ করিয়াছিলেন তাহা 5 বৎসরের মধ্যে মূল্য পরিশোধের মেয়াদে নন্দলালকে কোবালা করিয়া দিয়া তিনি দেশে চলিয়া আসিলেন। অল্পদিনেই নন্দলালের পসার জমিয়া গেল। ওকালতিতে বেশ অর্থোপার্জন হইতে লাগিল। গান্ধর্ব মতে এক সুন্দরী ষোড়শী রাজপুত বিধবার পাণিগ্রহণ করিয়া তিনি সুখে কালযাপন করিতে লাগিলেন। বিদ্যালয়ে কিঞ্চিৎ ইংরাজি শিক্ষা হইয়াছিল। এখন হইতে অবসর মতো সে বিদ্যারও চর্চা করিতে লাগিলেন। ফুলপুর হইতে নন্দলালের পলায়নের পর তাহার খুড়া কিছুদিন তাহার অনুসন্ধান করিয়াছিলেন। পৈতৃক সম্পত্তির অংশীদারকে তাহার এই অনুসন্ধান নিতান্তই ঢেলামারা গোত্র হইয়াছিল। মোহরিগিরি চাকুরি হওয়ার পর নন্দলাল বাড়িতে প্রথম চিঠি লেখেন এবং মানি অর্ডার করিয়া খুড়ার নামে 2টি টাকা পাঠাইয়া দেন। খুড়া তখন প্রাপ্ত সে টাকা সহি করিয়া লইয়াছিল। তখন হইতে মাঝে মাঝে চিঠিপত্র চলিত। তাহার উকিল হওয়ার সংবাদও গ্রামে পৌঁছিয়াছিল। রাজপুতানীকে গৃহে আনিবার পর হইতে নন্দলাল পত্রাদি বন্ধ করেন। এই রাজপুতানীর গর্ভে তাহার 2টি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মিয়াছিল। কিন্তু তাহারা কেহই শৈশব অতিক্রম করিতে পারে নাই। গত বৎসর রাজপুতানীও ইহধাম পরিত্যাগ করিয়া গিয়াছে। প্রথমটা নন্দলাল তাহার শোকে অত্যন্ত অধীর হইয়া পড়িয়াছিলেন, এখন সামলাইয়া উঠিয়াছেন। তবে ভাওয়ালপুরে আর মন টেকে না। টাকা কড়ি বিস্তর জমিয়াছে, কে তাহা ভোগ করিবে এই চিন্তাই এখন তাহার মনে প্রবল। সঞ্চিত অর্থে কিছু ভূসম্পত্তি ক্রয় করিয়া একটি স্বজাতিয়া ডাগর মেয়ে বিবাহ করিয়া অতঃপর পৈতৃক ভিটায় বাস করিলেই মনে শান্তি পাইবেন, এই তাহার বিশ্বাস। তাই আজ 25 বৎসর পরে নন্দলাল দেশে ফিরিয়াছেন। বলাই বাহুল্য, বিনয়বাবু প্রথমে নন্দলালকে চিনিতে পারিলেন না। পরে পরিচয় পাইয়া খুব সমাদর করিয়াই তাহাকে গৃহে রাখিলেন। সেদিন অর্ধরাত্রি পর্যন্ত 2 বন্ধুর সুখ দুঃখের কথা আর ফুরায় না। সপ্তাহ মধ্যে গ্রামে রটনা হইয়া গেল নন্দজারুর যে ভাওয়ালপুরে ওকালতি করিয়া একেবারে টাকার কুমির হইয়া দেশে ফিরিয়াছেন, বিবাহ করিবার জন্য একটি ডাগর মেয়ে এবং ক্রয় করিবার জন্য জমিদারি সম্পত্তি খুঁজিতেছেন। পৈতৃক ভিটায় একটা ইমারত তৈয়ারি হইবে, কলিকাতায় মার্টিন কোম্পানি তাহার নকশা প্রস্তুত করিতেছে, ইত্যাদি ইত্যাদি। এই জনরবের কিছু যে ভিত্তি ছিল না এমন নহে। দূর গ্রামবাসী যে ধনী মহাজন বিনয়বাবুদের বিরুদ্ধে ডিক্রি বলে ফুলপুর গ্রাম নিলাম খরিদ করিয়া লইয়াছিলেন, এখন তিনি ইহা বিক্রয় করিতে প্রস্তুত আছেন। কিন্তু দর হাঁকিতেছেন অসম্ভব। দরের কষা মাজা চলিতেছে। গৃহ নির্মাণের জন্য কার্তিক মাসে ইষ্টক প্রভৃতি আরম্ভ হইবে, তাহার জন্য জমি ঠিক হইয়াছে এবং গ্রামের কয়েকজন মাতব্বর লোক খুব একটা ভালো মেয়ে খুঁজিয়া দেওয়ার ভার স্বেচ্ছায় গ্রহণ করিয়াছেন। একে একে অনেকগুলি মেয়ে দেখা হইল, কিন্তু কোনোটি তাদৃশ্য পছন্দ হইল না। বেশি ডাগর মেয়ে পাড়াগাঁয়ে পাওয়া একটু শক্ত, চাও বা 2-1টি আছে, তাহারা সুন্দরী নহে। একটি মেয়ে পাওয়া গিয়াছে, বয়স 14-15, উজ্জ্বল শ্যামবর্ণ। আরেকটি আছে, খুব সুন্দরী বটে, কিন্তু বয়স তাহার 12 বৎসর মাত্র। এই 2টি মেয়ে সম্বন্ধে নন্দবাবু বিষম দ্বিধায় পড়িয়া গিয়াছেন। কাহাকে মনোনীত করিবেন স্থির করিতে পারিতেছেন না। পাড়ায় একজন রসিক ঠাকুরদা বলিয়াছেন, তুমি তো কুলিনের ছেলে, তার আর ভাব নাকি, এই 2টিকেই বিয়ে করে ফেলো, লেটা ঝুঁকে যায়। আগামী রবিবার বিনয়বাবুর পুত্রের অন্নপ্রাশন।
স্বর্ণকার ডাকাইয়া বৈঠকখানায় বসিয়া নন্দবাবু বন্ধুতনয়ের মুখ দেখিবার জন্য একছড়া হাড় ফরমাইশ দিতেছিলেন। এমন সময় একটি চিঠি হাতে করিয়া হাসিতে হাসিতে বিনয়বাবু প্রবেশ করিলেন। নন্দ জিজ্ঞাসা করিলেন, কি হে, এত হাসির কি হল? বিনয় বলিলেন, আগে শ্যাকরাদের বিদেয় করো, তারপর বলছি। স্বর্ণকারকে কয়েকটি গিনি ও উপযুক্ত উপদেশ দিয়া, তা সব বুঝলে তো? শনিবার বিকেলবেলা হাতছড়াটি চাই চাই, দেখো যেন দেরি না হয় প্রভৃতি কথায় সাবধান করিয়া নন্দবাবু তাহাকে বিদায় দিলেন। তখন নিরিবিলি পাইয়া বিনয়বাবু বলিলেন, ওহে, ডাগর মেয়ে করেছে হে ধুচ্ছ, খুব একটা ডাগর মেয়ে আসছে। আসছে? কোথায় আসছে? এই তো আমাদের এখানেই আসছে। তা কোথা থেকে আসছে? কলকাতা থেকে। আমার মেজ শালা হরিভূষণ কলকাতায় থাকেন। তিনি তার স্ত্রী আর পরিবারকে নিয়ে খোকার অন্নপ্রাশনে আসছেন। এই মেয়েটি আমার শালার ঠাকুরনের মাস্তুতো বোন, তারা অন্য বাড়িতে থাকে, সেও এদের সঙ্গে আসছে। তুমি দেখেছ সে মেয়েকে? আরে দেখেছি, গত বছর কলকাতাতেই তো দেখেছি। তা কেমন দেখতে? বয়স কত? দেখতে খুব সুন্দরী যে তেমনটা নয়, তবে মুখশ্রী গড়ন পিটন বেশ, কথাগুলো তার ভারী মিষ্টি। বয়স এই 16 কি 17 হবে, কিন্তু তাই বলে লাফিয়ে ওঠো না ভায়া, কিঞ্চিত বাধাও আছে বলিয়া বিনয়বাবু ওষ্ঠযুগল কুঞ্চিত করিলেন। নন্দলাল উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বাধা? কি বাধা? তারা ব্রহ্মজ্ঞানী। শুনিয়া নিরুৎসাহ ভাবে নন্দলাল বলিলেন, ও ব্রহ্মজ্ঞানী, তাহলে আর হবে কি, ভেল পাগলে কাকের কি বলে। তা তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে হিন্দুর বাড়িতে বেতে আসছে? বাড়িতে শালগ্রাম শিলা আসবে, সহ্য করতে পারবেন তো? বিনয়বাবু বলিলেন, সে ওসব ধর্মটম্ম নিয়ে মাথা ঘামায় না, সে হলো একজন কবি। মাসিক পত্রে শ্রীমতী কাননবালা দেবী সই করা কবিতা ছাপা হয়, তুমি দেখেছো কখনো? কই না তো। চিরকাল পড়ে আছো এই খোট্টার দেশে, বাংলা সাহিত্যের কোনো খবরই তো রাখো না। এ সেই কবি কাননবালা। ও, বেশ লেখাপড়া জানে তাহলে? খুব। তা সে কি করতে আসছে জানো? পাড়াগা দেখতে আসছে। আজকাল পাড়াগা বর্ণনা করা কবিদের ভারী ফ্যাশন হয়েছে কিনা। যত জেলে কলু হাঁড়ি মুচিদের ঘরকন্যার কথা, পানাপুকুর পচা ডোবা শেওড়াপনের বর্ণনা, কবিরা আদা জলকে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছেন। কাননবালা তো কখনো পাড়াগা দেখেনি, চিরকাল কলকাতাতেই মানুষ। এইসব বর্ণনা করতে না পেরে অন্য কবিদের কাছে সে হেরে যাচ্ছে, তাই তার খেয়াল হয়েছে পাড়াগা দেখবে। এই যে আমার শালা কি লিখেছেন দেখো না বলিয়া বিনয়বাবু পত্রখানি নন্দবাবুর হস্তে দিলেন। নন্দলালবাবু পকেট হইতে চশমা বাহির করিয়া ধীরে ধীরে পত্রখানি পাঠ করিলেন। শেষে বলিলেন, বটে, তা এসে দেখুন, পানাপুকুর শেওড়াবনের কিছু অভাব তো নেই এখানে। আমাদের কি, আমরাও এই সুযোগে কবি দর্শন করে নি। শুক্রবার হইতেই বিনয়বাবুর গৃহে জ্ঞাতি কুটুম্ব সমাগম আরম্ভ হইল। শনিবার অপরাহ্নের গাড়িতে হরিভূষণ বাবু সপরিবারে আসিয়া পৌঁছিলেন। শ্যালক ও শ্যালক পত্নীকে অভ্যর্থনা করিয়া বিনয়বাবু অন্তঃপুরে লইয়া গেলেন। সোনার চশমা চোখে বছর 22-23 বছরের এক যুবক ব্যাগ হাতে করিয়া বৈঠকখানায় প্রবেশ করিল। ব্যাগটা ধূপ করিয়া ফেলিয়া চৌকির উপর বসিয়া খবরের কাগজ নাড়িয়া নিজেকে হাওয়া করিতে লাগিল। উফ, কি গরম, একটা ফ্যানও নেই দেখছি বলিয়া ঊর্ধ্বে দৃষ্টিপাত করিল। নন্দবাবু সেইখানে বসিয়াছিলেন, বলিলেন, পাড়াগাঁয়ে আর ফ্যান কোথায় পাবেন বলুন, এখানে তো বিদ্যুতের কলও নেই। যুবক বলিল, গোটাকতক ইয়স্ট ফ্যান আনিয়ে রাখলেই হয়, কেরোসিন তেলেই তো চলে, কিংবা ওই হাতে টানা পাখা। নন্দবাবু বলিলেন, তা আছে বই কি, বড় বড় লোকের বাড়িতে আছে, আমাদের তো আর সেরকম অবস্থা নয়। একথা শুনিয়া যুবক যেন একটু অপ্রতিভ হইল, বলিল,
আরে ভাড়া গায়ে বোধ হয় অত দরকারও হয় না, চারিদিকে এইসব খালবিল বন জঙ্গল থাকাতে অনেকটাই ঠান্ডা রাখে। মশা কি এই বাড়িরই? নন্দলাল বলিল, না, আমি এই বাড়ির কেউ নই, এরা আমার বন্ধু, খ্যাতিও বটে। আপনার নামটি কি? যুবক বলিল, আমার নাম দেবকুমার মুখোপাধ্যায়। হরিভূষণবাবু যিনি এসেছেন উনি সম্পর্কে আমার ভগ্নিপতি হন। নন্দলালবাবু বলিলেন, ও, তা বেশ বেশ, তা আমাকে ইচ্ছে করুন, বলিয়া হুঁকাটি বাড়াইয়া দিলেন। দেবকুমারবাবু বলিলেন, এই সর্বনাশ, আরে হুঁকোটির জাতটি এক্ষুনি মারা যাবে, আমি যে ব্রাহ্ম, বলিয়া সে হাহা করিয়া হাসিতে লাগিল। শেষে বলিল, আমি তামাক খাইনি। নন্দলাল বলিলেন, হলেনি বা ব্রাহ্ম, তাতে আর কি, হুঁকোর জাত যাবে কেন? ওসব প্রেজুডিস আমার নেই। অন্যান্য 2-4টি কথার পর নন্দলাল জিজ্ঞাসা করিলেন, আপনার সঙ্গে কে একটা যেন মেয়ে এসেছেন, তিনি নাকি খুব ভালো পদ্য লিখতে পারেন। যুবক বলিল, কানন, হ্যাঁ, কবিতা লেখে তো। উনি কি আপনার কেউ হন? আমার মাস্তুতো ভাইয়ের পিস্তুতো বোন, ওদের বাড়িতেই আমি মানুষ, তবে এখন আলাদা থাকি। মাস্তুতো ভাইয়ের পিস্তুতো বোন পদার্থটা যে কি নন্দবাবু হঠাৎ ধারণা করিতে পারিলেন না। মনে মনে হিসেব করিতে লাগিলেন। এমন সময় বিনয়বাবু আসিয়া বলিলেন, ওহে দেবকুমার, তোমার দিদি ডাকছেন, বাড়ির ভিতরে যাও, মুখ হাত ধুয়ে একটু জল টল খাওগে। কেষ্টা, যা, বাবুকে বাড়ির ভিতরে নিয়ে যা। দেবকুমার চলিয়া গেলে বিনয়বাবু চুপি চুপি বলিলেন, যদি ব্রাহ্ম মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি না থাকে তবে এই সুযোগ ভায়া, আমি তোমার পথ অনেকটা পরিষ্কারও করে এসেছি। নন্দবাবু আগ্রহের সহিত বলিলেন, কিরকম? বিনয়বাবু হাসিতে হাসিতে বলিলেন, আরে আর বলো না, কারণ আমায় বলল, জামাইবাবু, আমাকে ওই আমার শালাজোর সম্পর্ক ধরে ডাকে কি না, বলে, জামাইবাবু, 7টি দিন তো আমার মেয়াদ, এই 7 দিনে পাড়াগাঁয়ে যা কিছু দেখার আছে আমায় দেখিয়ে দিতে হবে। আমি বললাম, বেশ তো, খুব চারিদিকে ঘুরে বেড়াও। সে বললে, আমি কার সঙ্গে যাব, আপনি নিয়ে যাবেন? আমি মাথা চুলকে বললাম, আমার তো সময় হবে না, আমি বরঞ্চ তোমায় একজন গাইড ঠিক করে দিচ্ছি। আমারই একজন বন্ধু, প্রবীণ লোক, আর তিনিও কবি, তবে বাংলা কবি নন, ফার্সি ভাষায় অনেক সুন্দর সুন্দর কবিতা তাঁরা আছে। নন্দলাল বলিলেন, সে কি, এতগুলো মিথ্যে কথা বলেছ? আরে কোনটা মিথ্যে বলেছি? প্রথম নম্বর, আমি নিজে কবি নই। যেসব ফার্সি কবিতা মাঝে মাঝে তোমার কাছে আওড়াই, সেসব তো বড় কবির রচনা, হাফেজ, ফিরদৌসি। দ্বিতীয় নম্বর, আমি প্রবীণ লোক নই, আমার বয়স ওই মোটে 41 বছর। মাথায় টাক পড়লে আর চশমা নিলেই কি কেউ প্রবীণ হয়? বিনয় বলিলেন, আরে তুমি বুঝছো না, তোমায় প্রবীণ বলে বর্ণনা না করলে মেয়েটি তোমার সঙ্গে যেতে চাইবে কেন? তারপর না হয় কবিতা টবিতা বলে তুমি তোমার নবীনত্ব করে নিও এখন। নন্দলাল বলিলেন, ওকে নিয়ে রোজ আমাকে বেড়াতে যেতে হবে নাকি? হবে না, নইলে কে নিয়ে যাবে? কেন, ওই যে ছোকরাটি এসেছে, পিস্তুতো বোনের মাস্তুতো ভাই নাকি ওই কি সব বলল। বিনয় বলিলেন, হ্যাঁ, তাও কি হয়, তোমাকেই যেতে হবে। তুমি কবি শুনে তোমার সঙ্গে দেখা করার জন্য মেয়েটি অস্থির হয়েছে। আমায় জিজ্ঞেস করলে তার কি কোনো ছাপানো ফার্সি কেতাব আছে? আমি বললাম, তা তো জানি নে, একটু পরেই তিনি জল খেতে ভিতরে আসবেন, সেই সময় বরং তুমি নিজেই জিজ্ঞেস করো। নন্দলালবাবু বলিলেন, তুমি তো ভালো কাণ্ডটি বাঁধিয়ে বসেছ দেখছি। ওসব স্বাধীনতাওয়ালা মেয়ে ছেলের সঙ্গে কি আমি বেড়াতে পারি? আমার 14 পুরুষে কখনো বেড়ায়নি। না 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 না, সেসব আমি পারবো না ভাই, আমরা সেকেলে মানুষ, ওসব ইংরেজি ধরন ধারণ জানিও না, বুঝিও না, কি বলতে কি বলবো, শেষে আমাকে একটা জানোয়ার ঠাওরাবে। কিন্তু অর্ধঘণ্টা পর নন্দবাবু যখন অন্তঃপুরে প্রবেশ করিলেন, কাননবালা আসিয়া প্রণাম করিয়া অতি সহজভাবে তাহার সহিত কথাবার্তা কহিতে আরম্ভ করিল। তখন স্বাধীনতাওয়ালা মেয়ে ছেলে সম্বন্ধে নন্দবাবুর সকল শঙ্কা দূর হইয়া গেল। এমনকি যে যে পত্রিকায় কাননবালার কবিতা ছাপা হইয়াছে তা যদি সঙ্গে থাকে,
সেগুলি দেখিবার জন্য তিনি আগ্রহ প্রকাশ করিলেন। বিনয়বাবুর ছেলের অন্নপ্রাশন হইয়া গেল। সোমবার প্রাতে ট্রেনে হরিভূষণবাবু কলিকাতায় ফিরিয়া গেলেন। দেবকুমার রহিল, সে 1 সপ্তাহ পরে মেয়েদের লইয়া যাইবে। প্রতিদিন প্রাতে ও অপরাহ্নে কাননবালা সাজিয়া গুজিয়া জুতোমোজা পরিয়া নন্দলালবাবুর সঙ্গে পাড়াকা দেখিতে বাহির হয়। চাষাভূষার বাড়ির মধ্যে প্রবেশ করিয়া তাহাদের মেয়েদের সঙ্গে নানান গল্প জুড়িয়া দেয়। নন্দলালবাবু বাহিরে বসিয়া কলাপাতের নলে দা কাটা তামাকু সেবন করেন। কাননবালা মাঠে গিয়া চাষাদের লাঙল চষা, পুকুর ধারে দাঁড়াইয়া জেলেদের মাছ ধরা, ছুতার বাড়ি গিয়া ছুতার মেয়েদের চিড়ে কোটা এইসব দেখিয়া বেড়ায় এবং প্রশ্নে প্রশ্নে নন্দলালবাবুকে অস্থির করিয়া তুলে। মাঝে মাঝে পকেট হইতে একখানি ছোট্ট খাতা বাহির করিয়া নোট করিয়া লয়। নোটগুলি কতকটা এই ধরনের: ছোট ছোট ছেলে মেয়েদের কোমরে এক প্রকার রঙিন সুতা বাঁধা থাকে, তাকে খুনশি বলে। মেয়েরা চেরা বাঁশের নির্মিত এক প্রকার লম্বা গোল পাত্রে পুকুর ঘাট হইতে চাউল থইয়া আনে, এই পাত্রের নাম ধুচুনি। পল্লীগ্রামে তামাকে গুড়ুক এবং দাড়ি কামানোকে থেউড়ি বলা হয়। বর্ষাকালে বনে জঙ্গলে পাতাল ফোন নামে এক প্রকার বৃহৎ লাল ফুল মাটি ফুঁড়িয়া বাহির হয়, অনেক দূর হইতে ইহার দুর্গন্ধ পাওয়া যায়, ইত্যাদি। শ্রান্ত হইলে পাকা সড়কের পুলের আলিশায় বসিয়া দুইজনে সূর্যাস্তের শোভা দেখে। নন্দবাবু মাঝে মাঝে ফার্সি কবিতা আবৃত্তি করিয়া তাহার অর্থ বুঝাইয়া দেন। এক একটির কবিত্ব সৌন্দর্যে কাননবালা একেবারে উচ্ছ্বসিত হইয়া ওঠে। খাতা বাহির করিয়া সমগ্র কবিতাটি অর্থসহ লিখিয়া লয়। এইরূপে দিনের পর দিন কাটিতে লাগিল। দেবকুমার নন্দলাল বাবুর সহিত বৈঠকখানাতেই শয়ন করিত। একদিন রাত্রে এসে বলিল, নন্দবাবু, শুনলাম আপনি অবিবাহিত। নন্দবাবু বলিলেন, হ্যাঁ, আপনি শুনলাম একজন বয়স্থা সুন্দরী মেয়ে খুঁজছেন, কিন্তু মনের মতোটি পাচ্ছেন না। নন্দলালবাবু হাসিয়া বলিলেন, হ্যাঁ তাই বটে, তা তুমি ঘটকালি করবে নাকি? দেবকুমার বলিল, যদি বলেন তো পারি বই কি। আচ্ছা, আপনার তো ব্রাহ্মদের নিয়ে কোনো প্রেজুডিস নেই সেদিন বললেন। যদি একটা বয়স্থা সুন্দরী ব্রাহ্ম মেয়ে পান, তাহলে কোনো আপত্তি আছে কি? নন্দবাবু বলিলেন, কোথায় সেই মেয়ে? দেবকুমার বলিল, এই ধরুন আমাদের কাননবালার কথাই যদি বলি, ওর জন্য একটা ভালো পাত্র দরকার তো। নন্দলালবাবু বলিলেন, তা আমাকে কি তুমি ভালো পাত্র ঠাউরালে? কিসে নয়, বিদ্যায়, অর্থে, পদমর্যাদায়। আরে আমার বয়স 40 বছর। কথা সংক্ষেপ করিবার জন্যই নন্দলালবাবু 41 স্থানে 40 বলিলেন, অথবা বলিবার ভুল, তাহা আমরা অবগত নহি। দেবকুমার বলিল, 40 আর এমন বেশি কি? আমাদের সমাজে তো লোকে বিলক্ষণ উপার্জনক্ষম না হলে বিয়েই করে না। 40 বছরে প্রথম বিবাহ তো আমাদের সমাজে ঢের লোকেরই হয়। নন্দলালবাবু বলিলেন, বয়স সম্বন্ধে আপত্তি না হলেও অন্য বিষয়ে তো আপত্তি থাকতে পারে। রূপে গুণে কিসে আর আমি কাননবালার যোগ্য? ওর মা বাপের যদি আপত্তি নাও হয়, ওর নিজের তো আপত্তি থাকতে পারে। দেবকুমার হে হে করিয়া হাসিতে লাগিল। নন্দবাবু বলিলেন, কি হলো, হাসছ যে? দেবকুমার বলিল, আরে আপনার কথা শুনে বললেন কিনা কানন কি আমাকে পছন্দ করবে, তাই হাসি পেল। নন্দবাবু বলিলেন, কেন, তাতে হাসবার কারণ কি হলো? না না না, সে কথাটা তো গোপনীয়, আপনাকে বলা উচিত হবে কি? আচ্ছা বলছি না হয়, কিন্তু আপনি কাউকে বলবেন না প্রতিজ্ঞা করুন। নন্দবাবু অত্যন্ত কৌতূহলের সহিত বলিলেন, আচ্ছা কাউকে বলবো না, কথাটা কি? দেবকুমার উঠিয়া নিজের মশারি হইতে মুখ বাহির করিয়া নন্দলালবাবুর মশারিতে মুখ চাপিয়া তাহার কানের কাছে বলিল, আপনাকে কাননের ভারী পছন্দ হয়েছে। নন্দলালবাবু উচ্চ শব্দে বলিয়া উঠিলেন, আরে দূর। কিন্তু তাহার বুকের ভেতরটা কুড়কুড় করিতে লাগিল। দেবকুমার বলিল, আরে সত্যি বলছি আপনাকে। নন্দ বলিলেন,
আরে যাও যাও, আর ঠাট্টা করতে হবে না। তা তুমি কিসে বুঝলে শুনি? এ আর বোঝাবুঝি কি, কাননের কথাতেই আমি বুঝেছি। কথাতেই? কি এমন বলেছে সে? আপনার কথা সে যেরকম করে বলে তাতেই বেশ বুঝতে পারা যায়। আপনার সুখ্যাতি তো তার মুখে আর ধরে না। আপনার ফার্সি কবিতা শুনে সে একেবারে মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সত্যি কথাটা বলেই ফেলি না হয়। সে স্পষ্টই আমাকে বলেছে নন্দবাবুকে আমি ভালোবাসি। আরে আমার সঙ্গে ছেলেবেলা থেকে ওর ভাব কি না, এক বাড়িতেই তো ছিলাম, একসঙ্গে খেলা করেছি। আমার কাছেও কোনো কথাই গোপন করে না। এমন কথা পর্যন্ত বলেছে উনি তো একটি ডাগর মেয়ে খুঁজছিলেনই। কি জানি আমাকে যদি ওর পছন্দ হয় আমাকে প্রপোজই করেন। আমার বাপমা রাজি হবেন তো? এই তো অবস্থা কাননের। আপনাকে খুলেই বললাম, দোহাই আপনার, কথা যেন প্রকাশ না হয়। নন্দবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, হ্যাঁ, ভারী আশ্চর্য তো। আমারও প্রথম প্রথম একটু আশ্চর্য ঠেকেছিল যে আপনাদিকে ও এরকম হেলে পড়ল কেন। তারপর ভেবেচিন্তে কারণটা বেশ জলের মতো বুঝতে পারলাম। আরে এ সম্বন্ধে আমার একটা থিওরি আছে কি না। থিওরি? কি থিওরি? থিওরিটাই 2 আর 2 4, 3ও নয় 5ও নয়। সেই রকমই উপযুক্ত বয়সের ও সামাজিক অবস্থার একজন মেয়ে কবি আর একজন পুরুষ কবিকে একসঙ্গে করে দিন, তারা পরস্পরকে ভালোবাসবেই। অন্য কিছু হলে হবে না, কিন্তু দুজনেই কবি হওয়া চাই। কবিদের প্রাণটা ভারী মোলায়েম কি না। আপনিও কবি। না 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 না, প্রতিবাদ করবেন না। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। ইলো আর টিলো মিল করতে জানলেই তো কবি হয় না। যার কবির হৃদয় আছে সেই কবি। সেই হিসেবে আপনি কবি, আর দুজনেই কবি। সুতরাং 2 আর 2 4 হয়েছে। এ আর নতুন কথা কি। নন্দবাবু নীরবে কি যেন ভাবিতে লাগিলেন। দেবকুমার আধ মিনিট কাল অপেক্ষা করিয়া গম্ভীরভাবে বলিল, নন্দবাবু, কি? একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। ঈশ্বর সর্বব্যাপী এ কথা মানেন তো? নন্দবাবু ভাবিলেন আমার ব্রহ্মধর্ম গ্রহণে কোনো আপত্তি হইবে কিনা তাহা জানার জন্যই বোধ করি জেরা করিতেছে। বলিলেন, হ্যাঁ মানি বইকি। দেবকুমার বলিলেন, ঈশ্বর সর্বব্যাপী, এখানেও তিনি উপস্থিত। আপনি ঈশ্বর সাক্ষী রেখে বলুন দেখি, কাননবালার প্রতি একদিনে আপনার কিঞ্চিত প্রেম ভাব হয়েছে কিনা। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া নন্দবাবু বলিলেন, হ্যাঁ হয়েছে। দেবকুমার বলিয়া উঠিল, ব্যাস, তাহলে আমার থিওরি নিঃসংশয়ই প্রমাণ হয়ে গেল। আপনারা যখন পরস্পরকে ভালোবেসেইছেন তখন এর একমাত্র স্বাভাবিক পরিণাম বিবাহ। কথাটা কিন্তু আপনি ভেবে দেখবেন নন্দবাবু। যাক, অনেক রাত হলো, আজ আর এ বিষয়ে আপনাকে কিছু জিজ্ঞাসা করব না। কাল দুজনে কোনো সময় নিরিবিলিতে কথা হবে। শুভরাত্রি বলিয়া দেবকুমার পাশ ফিরিয়া চক্ষু মুদ্রিত করিল এবং অল্পক্ষণ মধ্যেই নাসিকাধ্বনি আরম্ভ হইল। নন্দলাল কিন্তু সারা রাত্রি চক্ষুর পাতা বুঝিতে পারিলেন না। পরদিন নিভৃতে দেবকুমারের সহিত সাক্ষাৎ হইলে নন্দলালবাবু তাহাকে বলিলেন, ভায়া, কাননকে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি, কিন্তু ওই প্রপোজ কি করে করতে হয় আমি তো কিছুই জানি নে। ওর বাপমাকে চিঠি লিখব না কি করব, আমি তো ভাই এসব ব্যাপারে একেবারেই আনাড়ি। কি করতে টরতে হবে সব আমায় বলে দাও ভাই। দেবকুমার বলিল, কি করবেন, আমরা তো আজকে রাত্রে ট্রেনেই চলে যাচ্ছি। এক কাজ করুন, 2-4 দিন পর আপনিও তাহলে কলকাতায় চলে আসুন। কলকাতায়? তারপর? আরে ওদের বাড়িতে আমি আপনাকে নিয়ে যাব, ওর বাবা মায়ের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব, আপনি যাতায়াত আরম্ভ করবেন। আচ্ছা সেও না হয় করলাম, কিন্তু তারপর? দেবকুমার বলিল, যাতায়াত করতে করতেই একদিন সুযোগ বুঝে কাননকে আপনি প্রপোজ করবেন। নন্দলালবাবু বলিলেন, তারপর? দেবকুমার উত্তর করিল, কানন রাজি হলে, রাজি তো হবেই, ও তো আপনারই দিকে, তারপর ওর বাপ মাকে বলতে হবে। তাদের মন আমি না হয় আগে থেকেই ভিজিয়ে রাখব, তারপর তারা মত দিলেই বিবাহ স্থির হবে।
মানে আমরা যাকে এঙ্গেজমেন্ট বলি। নন্দলাল বাবু বলিলেন, তারপর? তারপর আর কি, তারপর থেকে ওরা প্রায়ই আপনাকে আহারে নিমন্ত্রণ করবেন। ও হ্যাঁ, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ছুরি কাঁটা ব্যবহার করতে জানেন তো? ওরা আবার টেবিলে খান কি না? নন্দলাল বাবু বলিলেন, না, ছুরি কাঁটা তো কখনো ধরিনি ভাই। আচ্ছা ঠিক আছে, সে না হয় আপনাকে আমি শিখিয়ে দেব, এমন কিছু কঠিন নয়, 2-4 দিন অভ্যাস করলেই পারবেন। আপনি আগে কলকাতায় আসুন তো। ও হ্যাঁ, ভালো কথা, রাম পাখি টাখি আপনার চলে? নন্দবাবু বলিলেন, না ভাই, মুসলমান রাজ্যে থাকি বটে, কিন্তু ওটা কোনো দিন খাইনি। না খেলে কি একেবারেই চলবে না? চলা শক্ত বটে, আর কিছু নয়, ওরা ভাববেন লোকটা ভয়ানক কুসংস্কারাচ্ছন্ন। আর তাছাড়া আজকাল আর না খাচ্ছে কি, আপনি ওটা শিখে নিতে পারবেন না? নন্দবাবু বলিলেন, তার নেহাত যদি দরকার হয় শিখে নেব না হয়, ওটার জন্য আটকাবে না। সারাদিন দুইজনে বহু পরামর্শ চলিল। ঠিক হইল দেবকুমার কলিকাতায় পৌঁছিয়াই ইহার জন্য একটি ছোট্ট বাসা ঠিক করিবে। বাড়ি ও চাকর বাকর ঠিক করিয়া সংবাদ দিলেই নন্দলাল বাবু কলিকাতায় যাইবেন। দেবকুমার মেয়েদের লইয়া রাত্রে ট্রেনেই কলিকাতায় চলিয়া গেল। বিনয়বাবু কি একটা কাজে একটু গ্রামান্তরে গমন করিলেন, 2-3 দিন পরে ফিরিবেন। নন্দলাল বাবুর মনটা বড় উদাস, কিছুই আর ভালো লাগে না। লোকজন সাক্ষাৎ করিতে আসিলে তিনি বিরক্ত হন, কোথাও বাহির পর্যন্ত হন না। বৈঠকখানার বারান্দায় বসিয়া চুপটি করে তামাক খান, আর মনের মধ্যে কানুনবালার ধ্যান করেন। কবে সে কোন মিষ্ট কথা বলিয়াছিল তিনি 10 বার তাহাই মনে পড়ে। কেবলই কল্পনা করেন কাননের সঙ্গে তাহার বিবাহ হইয়াছে, কানন তাহার নবনির্মিত গৃহখানি আলো করিয়া রাখিয়াছে। সুখের আর আনন্দের পার নাই, কুল নাই। ভাবিতে ভাবিতে নন্দবাবু বিহ্বল হইয়া পড়েন। খালি মনে হয় কানন এখন কলিকাতায় কি করিতেছে, তারই কথা ভাবিতেছে কি। কলিকাতায় যাওয়ার জন্য, কাননকে আরেকটিবার দেখার জন্য তার প্রাণখানি ছটফট করিতে লাগিল। 3 দিন পরে বিনয়বাবু বাড়ি আসিলেন। বন্ধুর মনটি উদাস দেখিয়া বলিলেন, ভায়া, তুমি একটু হতাশ হয়েছ মনে হচ্ছে। শোনো, আমি বলি কি, ওই উজ্জ্বল শ্যামবর্ণ মেয়েটিকেই বিয়ে করে ফেলো। আমি শুনলাম জানো তো, অন্য মেয়েটির থেকে রূপে একটু খাটো হলেও গুণে ওসব পুষিয়ে নিয়েছে। আমার স্ত্রী বলছিলেন মেয়েটি ভারী ভালো, যেমন বুদ্ধি বিবেচনা, সেবা করতেও তেমনি পটু। কি বলো, কথা দেব ওর বাপকে? নন্দলাল বাবু বলিলেন, না ভাই থাক, আমি ওকে বিয়ে করতে চাইনি। চাও নে? তবে কাকে বিয়ে করতে চাও? যাকে চাই তাকে দিতে পারবে। আরে কাকে চাও সেটা তো আগে শুনি। কাননবালাকে। বিনয়বাবু বলিলেন, হ্যাঁ বলো কি হে, ব্রাহ্মমে বিয়ে করবে? আরে জাতটি যাবে যে। ধর, জাত গেল তো বয়েই গেল। বিনয় কিয়ৎক্ষণ অবাক হইয়া বন্ধুর মুখপানে চাহিয়া রহিল। শেষে বলিলেন, ও কি কথা হে, তুমি কি সত্যি বলছো নাকি? নন্দবাবু যেন একটু অধীর হইয়াই বলিলেন, তোমার যে অন্ত পাওয়াই ভার দেখছি। গোড়ায় তুমিই বলেছিলে খাসা একটা ডাগর মেয়ে আসছে, যদি বিয়ে করতে চাও তো এই সুযোগ। তা এখন আবার এরকম বলছো কেন? বিনয়বাবু বলিলেন, আরে আমি তো আমোদ করে বলেছিলাম। আমি কি তখন জানি যে তুমি সত্যি ব্রাহ্ম মেয়েকে বিয়ে করার জন্য খেপবে, তারপর আবার এই বয়সে। ইহার পর নন্দলাল নিজের মনের অবস্থাটা অল্পে অল্পে সবই বিনয়বাবুকে বলিলেন। দেবকুমার যাহা যাহা বলিয়া গিয়াছে সকল কথা নয়, তাহারও কিছু কিছু প্রকাশ করিলেন। সকল কথা শুনিয়া বিনয়বাবু বলিলেন, তাই তো হে, বুড়ো বয়সে তোমাকে এ রোগে ধরল, এ তো বড় সোজা রোগ নয়। নন্দ বলিলেন, হ্যাঁ, রোগ তো সোজা নয়, আরোগ্য হতেও ইচ্ছে করে না। বিনয়বাবু হাসিয়া বলিলেন,
ওরকের লক্ষণই তো তাই ভায়া। তা তোমার মনের ভাব যখন এরকমটাই দাঁড়িয়েছে তখন বিবাহ করো, আমি বাধা দেব না। আর ব্রাহ্ম হলেও ব্রাহ্মণের মেয়ে তো বটে। ওর বাপ ব্রাহ্ম হওয়ার আগে মস্ত কুলীন ব্রাহ্মণ ছিলেন। বিয়েটা হয়ে যাক, তারপরে দুজনে একটা প্রায়শ্চিত করে নিও। ফুলপুর যদি তোমায় কিনে দিতে পারি, আশা তো আছে পারবো, তবে তুমি হবে গ্রামের জমিদার, কোনো বেটা ট্যাপও করতে পারবে না। ভট্টাচার্যি মশাইদের। নন্দলাল বলিলেন, আচ্ছা তাই হবে, সেই ব্যবস্থাটাই করো। শুভকর্মটা তো আগে হয়ে যাক। এখন থেকে আর গাছে কাঁঠাল গোফে তেল দিয়ে তো লাভ নেই। বিনয় হাসিয়া বলিলেন, যেরকম শুনছি সে তো হয়েই গেছে। ধরো, কথায় বলে গায়ে বাছুরে ভাব থাকলে বনে গিয়েও দুধ খাওয়ায়। নন্দলাল কৃত্রিম রোষে বলিলেন, আরে চুপ, এটা একটা উপমা হলো। বিনয়বাবু বলিলেন, কেন, মন্দ কি হলো? তুমি একটা উপমা দিলে, তাই আমিও একটা দিলাম। সম্পর্কে গাই বাছুর না হলেও বয়সে তো বটে। বলিয়া তিনি হাসিতে লাগিলেন। 2 দিন ধরিয়া উভয় বন্ধুতে অনেক পরামর্শ হইল। স্থির হইল, এখন বিবাহ করিয়া দেশে না আসিয়া কলিকাতা হইতেই ভাওয়ালপুর চলিয়া যাওয়া ভালো। বাড়িখানি তৈয়ারি হইতেই অন্ততপক্ষে বছরখানেক লাগিবে। ফুলপুরের বর্তমান অধিকারী এখন যেরূপ মূল্য হাঁকিয়াছেন, কিছুদিন চুপচাপ থাকিলে সে মূল্যও কিছু কমিতে পারে। সকল দিক বিবেচনা করিয়া এখন 2-3 বৎসর এখানে বধূসহ না আসাই ভালো। কয়েকদিন পরে কলিকাতা হইতে দেবকুমারের পত্র আসিল। বাড়ি প্রভৃতি ঠিক হইয়াছে। নন্দলাল বাবু কলিকাতায় যাত্রা করিলেন। বিনয়বাবু স্টেশনে গিয়া তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া আসিলেন। আজ 1 মাস নন্দবাবু কলিকাতায় আসিয়াছেন। কাননবালার পিতা সুরেশবাবুর সহিত তাহার বেশ আলাপ পরিচয় হইয়াছে, যাতায়াত আরম্ভ করিয়াছেন। কাননের মাতা বলিয়া থাকেন, এমন সরল আর অমায়িক যেন ছেলে মানুষটি। প্রায় বিকেলবেলা নন্দবাবু উহাদের বাটিতে যান। ভাওয়ালপুর রাজ্যের নানাবিধ গল্প করেন, ফার্সি কবিতা আবৃত্তি করিয়া তাহার অর্থ বুঝাইয়া দেন। কাননবালা একখানি মস্ত খাতায় ইহার নিকট শ্রুত ভালো ভালো ফার্সি কবিতা টুকিয়া রাখে। খাতা প্রায় ভরিয়া আসিল। সে ইহার নিকট ফার্সি পড়িতে আরম্ভ করিয়াছে। যে যে মাসিক পত্রে কাননের কবিতা বাহির হয়, নন্দবাবু তাহার সবগুলির গ্রাহক হইয়াছেন। কাননের অনেক কবিতা তিনি ফার্সিতে তর্জমাও করিয়াছেন। শীঘ্রই সেগুলি বহি করিয়া ছাপাইবেন। কিন্তু একটা বিষয় নন্দবাবু কিছুতেই বুঝিতে পারেন না। দেবকুমার কাননের মনের ভাবের যে সংবাদ দিয়াছিল, অদ্যাবধি কাননের ব্যবহারে তাহার কিছুমাত্র বাহ্য চিহ্ন নন্দবাবু দেখিতে পান নাই। ভাবেন, দেবু কি তবে উপহাস করিয়া সকল কথা বলিয়াছিল, নাকি তরুণীর স্বাভাবিক লজ্জাবশতই কানন তাহার মনের ভাব প্রকাশ করে না? নন্দবাবু সুযোগের প্রতীক্ষায় রহিলেন। একদিন তাহার পৌঁছিতে একটু বিলম্ব হইল। সেখানে গিয়া শুনিলেন সুরেশবাবু সস্ত্রীক কোথায় নিমন্ত্রণে গিয়াছেন, কানন বাড়ি আছে। কাননের সঙ্গে বসিয়া তিনি গল্পগুজব ও কাব্যালোচনা করিতে লাগিলেন। সন্ধ্যার পর ছাদে জ্যোৎস্নায় বেড়াইতে বেড়াইতে নন্দবাবু কাননকে নিজের মনের কথাটি বলিলেন। শুনিয়া কাননপালা যেন কাঠ হইয়া গেল। কিছুক্ষণ সে কথা কহিতে পারিল না। নন্দবাবু বলিলেন, বলো কানন, উত্তর দাও। আমি নিজেকে তোমার পায়ের কাছে রেখে দিলাম। বলো কানন, তুমি আমায় নেবে কিনা? এই 1.5 মাস দিনে তুমি আমার ধ্যান, রাতে তুমি আমার স্বপ্ন। তোমার আশাতেই আমি প্রাণ ধরে আছি। বলো, তুমি আমার আশা পূর্ণ করবে কিনা? এইবার কাননের চোখে জল আসিল। সে রুদ্ধ কণ্ঠে বলিল, নন্দবাবু, এই কথা আপনি আমাকে কেন বলছেন? ছি ছি, আর বলবেন না। বড় ভাইকে কিংবা অন্য বয়োজ্যেষ্ঠ আত্মীয়কে লোকে যে চোখে দেখে, আমি আপনাকে সেই চোখেই দেখে এসেছি। আপনার কাছে আমি কত শিখেছি। আমি ছাত্রী, আপনি গুরু। আপনার আমার মধ্যে এই সম্পর্কই তো এতদিন জানতাম।
নন্দলাল বলিলেন, কারণ তোমার আমার মধ্যে বয়সের যা তফাৎ, তাতে আমাকে ওরকম মনে করা তোমার পক্ষে বিচিত্র নয়। আমি জানি, আমি এও জানি আমি তোমার নিতান্ত অযোগ্য। কিন্তু যে অযোগ্য তাকে কি খুব সামান্য এইটুখানিও ভালোবাসা যায় না? আমি তোমাকে এমন বলছি না যে আজ থেকেই তুমি আমাকে লায়লা যেমন মজনুকে ভালোবাসতো সেই রকম ভালোবাসা দাও। আমি খুব সামান্য পেলেও এখন বেঁচে যাই কানন। তুমি আমার গৃহিণী হও, হয়তো কালক্রমে। কানন বলিয়া উঠিল, না, তা অসম্ভব নন্দবাবু, তা একেবারেই অসম্ভব। আপনি আমার কাছে যা চাচ্ছেন তার কণা মাত্র আপনাকে দেওয়া আমার পক্ষে অসম্ভব। নন্দবাবু বলিলেন, এখনই না হোক, পরে যদি। কানন প্রায় কাঁদিতে কাঁদিতে বলিল, সারা জীবনেও পারবো না নন্দবাবু, আপনি আমাকে মাফ করুন, আমার অপরাধ নেবেন না। আমি তো জানতাম না নন্দবাবু, আমি যে কোনোদিন কিছু বুঝতেই পারিনি। নন্দলাল বাবু কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া থাকিবার পর বলিলেন, তুমি আমাকে মাফ করো কানন, আমারই ভুল হয়েছে। যদিও জিজ্ঞেস করার আমার কোনো অধিকার নেই, তুমি কি আর কাউকে? কানন বলিল, কে বলেছে অধিকার নেই? ও কথা জিজ্ঞেস করার আপনার খুব অধিকার আছে নন্দবাবু। আপনাকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি। বলিয়া কানন অপেক্ষাকৃত নিম্নস্বরে বলিল, আপনি যা অনুমান করেছেন তা ঠিক। নন্দবাবু জিজ্ঞাসা করিলেন, তিনি কোথায়? কানন উত্তর করিল, বিলাতে 3 মাস পরে ফিরে আসবেন। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নন্দবাবু উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, আচ্ছা কানন, আমি তবে আসি। কানন উঠিয়া দাঁড়াইয়া বলিল, এখনই যাবেন? কলকাতা এখন আছেন তো? না, কালই চলে যাব। ফুলপুর যাবেন? হ্যাঁ, সেখানে 2-1 দিন থেকে কাজকর্ম সেরে আবার ভাওয়ালপুর চলে যাব। আবার কবে আসবেন তা তো জানি না। কানন নিজ হাতখানি তাহার দিকে বাড়াইয়া দিয়া বলিল, বলুন নন্দবাবু, আমাকে আপনি ক্ষমা করলেন। নন্দবাবু বিষাদের হাসি হাসিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, সে হয়েছে। বিয়ের সময় আমাকে খবর দিও, ভুলো না কিন্তু। কানন আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, আপনি আমার বিয়েতে আসবেন নন্দবাবু? পারি যদি আসব। কানন নীরবে তাহাকে সিঁড়ি অবধি পৌঁছাইয়া দিয়া আসিল। পরদিন ফুলপুরে ফিরিয়া নন্দলাল বিনয়বাবুকে সব কথাই বলিলেন। শুনিয়া তিনি বলিলেন, বটে, এ সবই তাহলে ওই দেবাটার কারসাজি। কাল রাত্রেই আমার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি বললেন, দেবা এক সময় কাননকে বিয়ে করার জন্য ভীষণ খেপেছিল। কাননই রাজি হয়নি। একটি ছেলের সঙ্গে ছেলেবেলা থেকেই নাকি ওর ভাব, তাকে ছাড়া ও আর কাউকে বিয়েই করবে না। সেই ছেলেটি বোধহয় বিলেতে গেছে। নন্দবাবু বলিলেন, সম্ভব। সেই আক্রোশেই বোধহয় নিজে না পেলে নাই পাক, তার বাড়া ভাতে ছাই দিয়ে সমাজে তাকে অপদস্থ করবার মতলবেই দেবা বোধহয় ফাঁদটি পেতেছিল। পরদিন বিনয়বাবু বলিলেন, ওয়ে, আজ আমি একটা মেয়ে দেখে এলাম, ধিপ্পি চেহারা, আর বয়স হয় 15-16। ও তোমার কাননবালা কোথায় লাগে তার কাছে? যতই যা বলো না কেন, কাননবালার রং উজ্জ্বল শ্যাম বর্ণ, তার বেশি তো নয়। এবার যেটি দেখে এলাম, যেমন মুখ চোখ তেমনই গড়ন, টক টক করছে রং, যেন ইহুদিদের মেয়ে। বংশও ভালো। আমি তোমার কথা বলাতে তারা যেন আকাশের চাঁদ হাতে পেল। বীরপুরের বাঁড়ুজ্জেরা আর কি, উচ্চ বংশ, কিন্তু অবস্থা এখন খারাপ। সে মেয়েটিকে বিয়ে করে ফেলো ভায়া, গতস্য সূচনা নাস্তি, ওসব যা হয়েছে ভুলে টুলে যাও। নন্দলাল বলিলেন, না ভাই, সে আমি পারব না, আর না। 2 দিন ধরিয়া বিনয়বাবু নন্দলালকে অনেক জপাইলেন, কিন্তু কোনো ফল হইল না। নন্দলাল ভাওয়ালপুরে চলিয়া গেলেন। পর বৎসর কাননবালার বিবাহ সভায় দেখা গেল রাশিকৃত উপহারদ্রব্যের সহিত বহু মূল্য কিংখাবে বাঁধানো সোনার ক্লাচ দিয়ে আঁটা একখানি পুস্তক। বহিখানির বাহ্য সৌন্দর্যে আকৃষ্ট হইয়া
নিমন্ত্রিতগণ সকলেই সেখানিকে একবার নাড়িয়া চাড়িয়া দেখিলেন। সুন্দর পার্চমেন্ট কাগজে উজ্জ্বল কালিতে ছাপানো ফার্সি কবিতা। কেহই তাহার এক বর্ণও বুঝিতে পারিলেন না। হাইকোর্টের জনপ্রিয় মুসলমান উকিল অবশেষে সেখানির পাঠোদ্ধার করিয়া বলিলেন, এগুলো তো প্রেমের কবিতা, নূতন কবিতা বলিয়াই বোধ হইতেছে, কখনো পড়ি নাই। রচয়িতার নামও ইহাতে ছাপা নাই, একটা ছদ্মনাম আছে, তাহার অর্থ ব্যথাতুর। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন তো, এরকম না পাওয়া না আমাদের সবার জীবনেই অল্প বিস্তর থাকেই। কেউ এই না পাওয়াগুলোকে মেনে নেয়, কেউ অ্যাসিড ছোঁড়ে, কেউ নিজেকে তিলে তিলে শেষ করে, আর কেউ কবিতা লেখে। যে শব্দগুলো বলার ছিল তা বেদনা হয়ে ফুটে ওঠে কলমের কালিতে। আচ্ছা, এবার তাহলে আমায় বিদায় দিন। আবার ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। শুভরাত্রি।